So, all know that this is our first live class of this paid course, and in this class, I'm going to talk about how can we start learning English? কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি, as well as I will talk about on pronunciation, International Phonetics Alphabet (IPA) pronunciation. আহ আছে যে uh, this is our first class of this paid course, so প্রথমত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো কিভাবে আমরা ইংরেজি শেখাটা শুরু করতে পারি। আপনারা যে পেইড কোর্সে এসেছেন, ভর্তি হয়েছেন, আমরা মেইনলি কোন জায়গাগুলোর উপর ফোকাস করব, কি কি শিখবো, কি কি পড়বো এই কোর্সটা থেকে। তো প্রথমত একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা আমার ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেছিলেন, যারা ফ্রি ক্লাস করেননি, ওগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক ইম্পর্টেন্ট ক্লাস করে আসবেন আপনারা। তো যারা ফ্রি ক্লাসগুলোতে ছিলেন তাদেরকে আমি প্রতিটা ক্লাসে একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন, যারা একদমই দুর্বল, যারা কিছুই পারে না, খুব ভালোভাবে বোঝেন। আমি একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, কি যে ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে বা যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য লিখতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। প্রথমত আমাদের একটা সাবজেক্টের দরকার, অ্যান্ড ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। সাবজেক্টের স্থানে আমাদের নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হয়। এটা হচ্ছে পার্ট অফ স্পিচ, তাই না? এই এগুলো কি আমি ডিটেলসে বলবো, আপনাদেরকে শেখাবো, এই নাউন কি প্রোনাউন কি এগুলো আমি শেখাবো। এই সাবজেক্টের পরে প্রতিটা ইংলিশ বাক্যে আমাদেরকে ভার্ব ইউজ করতে হয়। আফটার দ্য সাবজেক্ট উই হ্যাভ টু টেক ভার্ব। সাবজেক্টের পরে আমাদের ভার্বকে নিতে হবে। এই ভার্বের পরে একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমার এক্সটেনশনের প্রয়োজন। এই এক্সটেনশনের যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল এই বিষয়গুলো হতে পারে। কি হতে পারে? কি বললাম? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। এই যে একটা স্ট্রাকচার লিখলাম, মেইনলি যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে বা লিখতে গেলে এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এখন সাবজেক্টের জায়গাটা কি, সাবজেক্ট জিনিসটা কি, এটা আপনাকে একটু বুঝতে হবে। যেটা আমি আগেও বলছিলাম, এই এই স্ট্রাকচারটা সবাই মনে রাখবেন। আর আমার কোর্সের জন্য একটা আলাদা খাতা তৈরি করে রাখবেন আপনারা। যে বিষয়গুলো পড়াবো বা যেগুলো দেখাবো একটু নোট করে রাখবেন। আপনারা মনে রাখেন যে ইংলিশে আপনি যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে, যে কোনো একটা বাক্যের কাছে যেতে গেলে, একটা বাক্য তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। তো সাবজেক্ট জিনিসটা কি? একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, তাই না? অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অথবা রহিম, অথবা করিম। এগুলো হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট। এই সাবজেক্টের পরেই প্রতিটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু ভার্ব বসে, যেটা কিন্তু বাংলা বাক্যে বসে না। বাংলা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে আমার অবজেক্ট বা এক্সটেনশনের বিভিন্ন বিষয়বস্তু থাকে। বাংলায় কিন্তু ভার্ব অলওয়েজ লাস্টে বসে, বাট ইংলিশে কিন্তু ভার্ব সাবজেক্টের পরে বসে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, প্রত্যেককেই বলছি। ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে, বাট বাংলায় ভার্ব বসে শেষে, লাস্টে। হ্যাঁ, এখন দেখেন ভার্ব জিনিসটা কি। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া এগুলো বোঝায়। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের হার্ট বা প্রাণ। আই মিন, উইদাউট ভার্ব ইউ উইল নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া আপনি ইংরেজিতে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য তৈরি করতে পারবেন না। ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে? তো ভার্বটা কি? একটা অ্যাকশন দেয়, একটা কাজ করা বোঝায়। মনে রাখেন, যারা একদমই দুর্বল, যারা একদম শুরু থেকে শিখতে যাচ্ছেন, সাবজেক্টের পরেই প্রতিটা বাক্যে ভার্ব বসে। ভার্ব কি? যেমন এই যে ইট মানে খাওয়া, তাই না? প্লে মানে খেলা। প্লে মানে কি? খেলা। ডু মানে করা, অর্থাৎ একটা কাজ করা বোঝায়। ড্রাইভ মানে চালানো। ড্র মানে আঁকা। এই যে ওয়ার্ড গুলো আমি লিখতেছি, গো মানে যাওয়া, রহিম স্পিক, রহিম বল, স্পিক মানে বলা। এই প্রতিটা সেন্টেন্সে আমার কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব বসে। ইংলিশে আপনি যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে যাবেন, কি বসে বলছি? আবারও বোঝেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সাবজেক্টের পরে ভার্ব বসে। এবং আমি আপনাদের একটা কথা বলছিলাম, যারা ফ্রি ক্লাসে ছিলেন, সাবজেক্ট আর ভার্ব যদি আপনারা পাশাপাশি বসাতে পারেন, অবজেক্টের যে বিষয়গুলো, অবজেক্টের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। অবজেক্টটা আপনারা অটোমেটিক্যালি পাবেন। কিভাবে সেটা পাবেন? আপনি মানে কি বলবো, আমি খাই, আই ইট,
এটা সিচুয়েশন অনুযায়ী চলে আসে। আমি কি খাই, আপনি কি খান, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি এখানে ইউজ করেন। তাহলে আমি যদি বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই, সো দ্যাট ইজ দ্য অবজেক্ট। হ্যাঁ, এখন এই অবজেক্ট আমরা বলি, আমরা সবসময় এরকম জানি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এই ধারণা বা এই কনসেপ্টটা আবার ভুল। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা যে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে এক্সটেনশন বলবেন, অবজেক্ট বলবেন না। কারণ এই জায়গাটাতে, এই এক্সটেনশনের জায়গাটাতে আমার কখনো অবজেক্ট হতে পারে, কখনো কমপ্লিমেন্ট হতে পারে, আবার কখনো অ্যাডভার্বিয়ালও হতে পারে। এই জিনিসগুলো কি সেটাও আমি দেখিয়েছিলাম, বাট আমি আজকে আবারও এটা বলবো। তো দেখেন, আমি খাই, তাহলে কি খাই, আমি ভাত খাই, আই ইট রাইস। তো এটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট কাকে বলা হয় জানেন? কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করা করা হলে তাকে অবজেক্ট বলা হয়। অবজেক্ট হচ্ছে দুই প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে এই ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। উই প্লে, আমরা খেলি, কি খেলি, মানুষ খেলে কি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এটাকে আমরা বলছি অবজেক্ট, এটা হচ্ছে ইন ডাইরেক্ট অবজেক্ট। ইউ ডু, তুমি করো, মানুষ করে, ইউ ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমি আবারও বলছি, সাবজেক্ট আর ভার্ব যদি আপনি পাশাপাশি বসাতে পারেন একটা সেন্টেন্স বা বাক্যে, আপনার অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। হি ড্রাইভ, সে চালায়, সে মানুষ চালায় কি, হি ড্রাইভস আ কার, একটা গাড়ি চালায়, সে একটা গাড়ি চালায়। সি ড্রস আ পিকচার, একটা ছবি আঁকে। এই হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। দে গো, তারা যায়, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, তারা স্কুলে যায়। রহিম স্পিক্স, রহিম বলে, কি বলে, রহিম বলে কি, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজিতে কথা বলে। কিন্তু এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে লিখলাম দে গো টু স্কুল, এই গো কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি আমি স্কুলটা পেয়েছি? বলেন তো, তারা কি যায়, কাকে যায়, উত্তর আসে, উত্তর মিলানো যায়? যায় না কিন্তু। উত্তরটা কি, মানে এই এই টু স্কুলটা কিভাবে আসে? আপনি যদি গো কে কোথায় দ্বারা প্রশ্ন করেন যে তারা কোথায় যায়, ওয়ার, ওয়ার ডু দে গো, তখন আমি বলতে পারি যে তারা স্কুলে যায়। অর্থাৎ ওয়ার দ্বারা প্রশ্ন করলে যদি এই টু স্কুলটা পাওয়া যায়, এটাকে বলা হয় অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল প্লেস, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস এটা। অর্থাৎ এই যে গো যে শব্দটা দেখছেন না, এই শব্দটাকে আবার বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে কি জানেন? যে সেন্টেন্স বা বাক্যের অবজেক্ট থাকে না, সেই সেন্টেন্স বা বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখন এই জিনিসটা মূলত কি, মানেটা কি জানেন? এটা হচ্ছে প্যাসিভ করার ক্ষেত্রে লাগে। প্রতিটা ইংলিশ বাক্যের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার থাকে। প্যাসিভ তখনই হয় যখন একটা সেন্টেন্সের অবজেক্ট থাকে। যে সেন্টেন্স বা বাক্যে অবজেক্ট থাকে না, তাকে কখনো প্যাসিভে ট্রান্সফর্ম করা যায় না। অবজেক্ট থাকে যে বাক্যে, সেই বাক্যের ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যে বাক্যে অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত বাক্যকে কখনো প্যাসিভ করা যায় না। অর্থাৎ এই যে দে গো টু স্কুল, এই সেন্টেন্সটা কেউ আপনাকে যদি দেয় এবং বলে যে এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস করো, তো আপনি কোনোদিনও করতে পারবেন না, এটা সম্ভব নয়, কারণ এটাতে অবজেক্ট নেই। হ্যাঁ, তাহলে তাহলে আমাকে এই জিনিসটা জানতে হবে কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডভার্ব, কোনটা কমপ্লিমেন্ট। অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল জিনিসটা কি জানেন? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যারা আমার সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করেছিলেন, আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম যে এই অ্যাডভার্বের ব্যবহার করে কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন যোগ করা যায়, একটা সেন্টেন্সকে মডিফাই করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যকে লং করা যায়। রহিম স্পিক, রহিম বলে, কি বলে, ইংরেজি বলে। এখন দেখেন, এই যে সেন্টেন্স গুলো লিখলাম, এই প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের কমপ্লিট সেন্টেন্স, সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, অবজেক্ট বসলো। এখন আর এই কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের অংশে, মানে এক্সটেনশনে যদি একই ব্যক্তি বা বস্তু থাকে, তাকে মূলত কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ যে সাবজেক্টে থাকবে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তুটা থাকে। মানে কি জানেন? অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, এই ভার্ব গুলোর নাম শুনছেন না? প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে বা এগুলোকে বি ভার্ব বলে। এই বি ভার্ব গুলো যদি কোনো সেন্টেন্স বা বাক্যের মেইন ভার্ব হয়, তাকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। যেমন আমি যদি বলি হি ইজ আ ডক্টর, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে সে একজন ডাক্তার, অর্থাৎ যে হি, সেই কিন্তু ডাক্তার। আমি যদি বলি যে শি ইজ হ্যাপি, সে সুখী, যে সি, সেই হ্যাপি। অর্থাৎ আমি যদি বলি রহিম
ইজ আ ফার্মার, রহিম একজন কৃষক, যে রহিম সেই ফার্মার। অর্থাৎ এই সেন্টেন্স গুলো এখানেই ফুল স্টপ, এখানে অবজেক্টও না অ্যাডভার্বও না, এগুলোকে বলে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। কিসের কথা বললাম? কমপ্লিমেন্ট, মানে যে রহিম, সরি, যে হি সেই ডক্টর, যে সি সেই হ্যাপি, যে রহিম সেই ফার্মার। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু থাকলে তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স গুলো বলে। এখন দেখেন, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে আমি ইংরেজি পারি না, এর মেইন রিজন বা মেইন কারণ এটা হতে পারে যে আমি খুব ভালো ভোকাবুলারি জানি না, ভোকাবুলারিতে আমি অনেক বেশি দুর্বল, তাদেরকে আমি একটা কথা বলছিলাম যে ভোকাবুলারি বলতে শুধুমাত্র ভার্বের ভোকাবুলারি পড়তে হয়। এবং এই ফাইলগুলো যারা ফ্রি ক্লাস করছিলেন আমি পাঠিয়েও দিয়েছিলাম আপনাদেরকে। মানে কি? মানেটা হচ্ছে, দেখেন, বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে, একটা মিনিট, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। এই ভার্ব গুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম আলাদা থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। তো এইখানে যে ভার্ব গুলো দেখছেন, যে ওয়ার্ড গুলো দেখছেন, এই ওয়ার্ড গুলো মোস্ট ইউজফুল ওয়ার্ড, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় হর হামেশা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, বাট ইংলিশে এদের প্রপার স্ট্রাকচার না জানার কারণে, এদের সম্পর্কে ভালো সেন্স না থাকার কারণে, এবং ভার্বের যে ফর্মটা আছে এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব, এই ফর্ম সম্পর্কে কনসেপ্ট থাকার না কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, এবং আমরা মনে করি যে আমরা ভোকাবুলারিতে দুর্বল। অর্থাৎ ভোকাবুলারি বলতে শুধুমাত্র ভার্বের ভোকাবুলারি শিখতে হয়, ভার্বের ভোকাবুলারি পড়তে হয়, এবং এটা আপনাদেরকে করতে হবে, এবং আমি নিজেই আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করাবো। এখন শুধু ভার্বের ভোকাবুলারি পড়তে হয় এটা কেন বলছি? এর কারণ হচ্ছে, আমি এই যে স্ট্রাকচারটা আপনাকে দেখালাম বা এখানে যে বাক্যগুলো দেখালাম, দেখেন, সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। একটা বাক্যের সাবজেক্ট কি হয়? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ আই, উই, আমি, আমরা, তুমি, সে, তারা, রহিম, করিম, এরাই মূলত কিন্তু সাবজেক্ট, এর বাইরে আর কিছু না, একটা সার্কেলের ভিতর থাকে। আর সাবজেক্টের পর যদি ভার্বটাকে আপনি ইউজ করতে পারেন, আমি কি বললাম, যে ভার্ব আপনি ইউজ করবেন সেই অনুযায়ী যে কোনো একটা অবজেক্ট, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল সেটা অটোমেটিক্যালি চলে আসে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। তার মানে আমাকে জানতে হবে কোনটা, আমার দরকার কোন জিনিসটা, কোন ওয়ার্ডটা না জানার কারণে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি না, ইংলিশে কথা বলতে পারি না, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এটা যদি জানা থাকে তাহলে দ্রুত ইংলিশে এক্সপার্ট হওয়া যায়। অ্যাডভান্স ভোকাবুলারির জন্য অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ভোকাবুলারি শিখতে হয়, সেটা পরের বিষয়, বাট মেইনলি প্রাইমারি লেভেলে ভোকাবুলারি ডেভেলপমেন্ট বলতে ভার্বের ভোকাবুলারি জানতে হবে বা শিখতে হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে, এই যে বাক্যগুলো আমি লিখছি, আমরা যখন ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করি, আমরা এরকম ছোট ছোট বাক্য লিখে বা বলে থেমে যাই। আমরা একটা সেন্টেন্সকে অনর্গল বলতে পারি না, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, একটা সেন্টেন্সকে বা একটা বাক্যকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি না, অর্থাৎ বড় করতে পারি না, মডিফাই করতে পারি না। সেটা করার নিয়ম কি বা কিভাবে করতে হয়, যারা ফ্রি ক্লাস করছিলেন, সেকেন্ড ফ্রি ক্লাসে আমি বলছিলাম যে যে কোনো ছোট সেন্টেন্সকে, যেমন এখানে কি বলছে, আই ইট রাইস, আমি ভাত খাই, আমরা এগুলো প্র্যাকটিস করি, নেগেটিভ ইন্টারোগেটিভও করি, যে আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল। এইভাবে আমরা অনেকেই সেন্টেন্স প্র্যাকটিস করি, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, ডাজেন্ট হি ড্রাইভ এ কার। আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স প্র্যাকটিস করি বা ইংরেজি শিখে থাকি। কিন্তু আমরা একটা সেন্টেন্স বা বাক্যকে কি এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখবো? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারি না, বড় করতে পারি না? একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কি আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে জানেন? এই অ্যাডভার্বের ব্যবহার করে। অর্থাৎ এই যে অ্যাডভার্বিয়াল জিনিসটা লিখলাম না, এই জিনিসটা মূলত কি জানেন? কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের ভার্বকে, আবারও বলছি, কোনো বাক্যের ভার্বকে আপনি যদি হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, অ্যান্ড হোয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব পাওয়া যায়, ফ্রেজাল অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বের ব্যবহারের মাধ্যমে একটা সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকে, লং হতে থাকে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসতে থাকে।
আমি দুইটা দিক নিয়ে কথা বলবো। আমাদের মেইন ল্যাঙ্গুয়েজটা মূলত কি দেখেন, আমরা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না। সেটা আমরা কিভাবে পারবো, সেটা কিভাবে পসিবল হবে, কিভাবে সম্ভব হবে? অ্যাডভার্বের ব্যবহারের মাধ্যমে। যেমন এই যে বাক্যটা আমি ভাত খাই, এখানে ফুল স্টপটা কোথায় আছে? এই যে ভাত খাই, অর্থাৎ এই রাইসের পরেই আমার এই ফুল স্টপটা আছে। এখন দেখেন বিষয়টাকে মানে মনোযোগের সাথে নেওয়ার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমি আরো ইনফরমেশন কিভাবে অ্যাড করব। যেমন এই ইট শব্দটাকে, অর্থাৎ ভার্ব যেটা থাকে, যেটা সাবজেক্টের পরে থাকে, এটাকে প্রশ্ন করবেন এই ওয়ার্ড গুলো দ্বারা। আপনি প্রথমে হাউ দিয়ে প্রশ্ন করেন যে আমি যে ভাত খাই আমি কিভাবে খাই, আই ইট রাইস, সো হাউ ডু আই ইট রাইস, আমি ভাতটা কিভাবে খাই, ভাত খাওয়ার ধরনটা কেমন, ম্যানারটা কেমন, আচরণটা কেমন আমার খাওয়ার সময়, খাওয়ার টাইমে। তো এখন আমি যদি বলি যে আমি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমি যদি বলি যে আমি খুব স্লোলি ভাত খাই, ধীরে সুস্থে ভাত খাই, খাওয়ার সময় আমি তাড়াহুড়া করি না, তাহলে আমার ইংলিশটা কি হতে পারে? যে আই ইট রাইস ভেরি স্লোলি। এই যে ভেরি স্লোলি যে কথাটা লিখলাম, এটা কিভাবে পেলাম জানেন? ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে, যেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। মানে খাওয়ার সময় আপনার আচরণটা কেমন, আপনার ম্যানারটা কেমন, আপনার বিহেভিয়ারটা কেমন, এইটাকে ইন্ডিকেট করে। আপনি যে ভাত খান, ঠিক আছে, এবার আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আপনি কোথায় বসে ভাত খান, ওয়ার ডু ইউ ইট রাইস। আমি যদি এই কোশ্চেনটা আপনাকে করি যে ওয়ার ডু ইউ ইট রাইস, এখন আই ক্যান সে দ্যাট যে আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম, বা অ্যাট মাই, এক প্রেপোজিশন বসান রুমের আগে। তো অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই, আমি আমার রুমে বসে ভাত খাই। ভালো কথা, আপনি আপনার রুমে ভাত খান। এখন আপনি কখন ভাত খান, ওয়েন ডু ইউ ইট রাইস, ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান। এখন এই জায়গাটাতে আমি বলতে পারি যে আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম। এখন আমি বলতে পারি যে আমি দিনে 3 বার ভাত খাই। কখন খাই? আমি 3 বার ভাত খাই। আমি এরকম বলতে পারি যে 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। এখন দেখেন এই জায়গাটাতে আরেকটু বোঝার চেষ্টা করেন, আরেকটু নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে আপনি তো দিনে 3 বার ভাত খান, ঠিক আছে, আপনি দিনে 3 বার ভাত খান, কেন আপনি ভাত খান? হোয়াই দিয়ে প্রশ্ন করেন। হোয়াই দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় জানেন? অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই, হোয়াই হ্যাপেন, কেন, হোয়াই, রিজনটা কি, কারণটা কি ভাত খাওয়ার পিছনে। সো আমি বলতে পারি যে আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য, শরীরে এনার্জি যোগানোর জন্য আমি ভাত খেয়ে থাকি। সো আই ক্যান সে দ্যাট টু গেট, গেট মানে পাওয়া, তো টু গেট মানে পেতে। আর টু এর পরে ভি অন বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। তো কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এরকম কথাগুলো যখন ইংলিশে আপনি মেনশন করতে চাইবেন, টু প্লাস ভি অন এর ব্যবহার করতে হয়। সো আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে টু গেট, আর ইউ ক্যান অলসো সে দ্যাট ফর গেটিং। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব ইউজ করেন, তার সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। সো ফর গেটিং এনার্জি ইন মাই বডি। তাহলে এইবার আপনি একটু ইমাজিন করে দেখেন যে একটা সিম্পল সেন্টেন্সকে আমি কত বড় করে ফেললাম ফ্রেজাল অ্যাডভার্বের ব্যবহার করে, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। আমার এই সেন্টেন্স বা বাক্যটা কতটুকু ছিল, রাইস পর্যন্তই কিন্তু ছিল। আমরা ইংলিশে কথা বলি, ফ্রি হ্যান্ডে লিখতে যাই, প্যারাগ্রাফ, সিবি, কম্পোজিশন, বাট লিখতে গেলে একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তাহলে সেটা আমরা কিভাবে আনবো, বা কিভাবে সেটা আমরা আনতে পারি? অ্যাডভার্বের ব্যবহার করে। তাহলে এই ভেরি স্লোলি, এটাকে বলছি আমি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এটাকে আমি বলছি যে অ্যাডভার্ব অফ প্লেস। 3 টাইমস আ ডে, এই যে 3 টাইমস আ ডে, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, বা ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে কোশ্চেন করে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ এবং important strategy, or I can say the technique for making long English sentences. If you would like to add extra information in your particular sentence, you have to do it. উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, হাউ ডু উই প্লে ফুটবল। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, অর্থাৎ খেলার মাঠে ফাউল করি না, মারামারি করি না, হ্যাঁ, ভালোভাবে খেলাধুলো করি, হ্যাঁ, ভালো বিহেভিয়ার থাকে খেলার টাইমে। কোথায় ফুটবল খেলেন? আই ক্যান সে দ্যাট ইন দা ফিল্ড।
উই প্লে ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড। এবার আপনি যে মাঠে ফুটবল খেলেন পলাইটলি, ভালো কথা, আপনি কখন ফুটবল খেলেন? আমি যদি বলি যে আমি বিকাল 4টায় ফুটবল খেলি, এরকম যদি দুইটা টাইমের মেনশন করেন, ছোট টাইমটার আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করবেন, বড় টাইমটার আগে ইন প্রেপোজিশন ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি এরকম বলতে পারি যে অ্যাট 4 PM, এই সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে ইন দা আফটারনুন। তাহলে কি বললাম? যে আমরা বিকাল 4টায় মাঠে খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি। এবার আপনি কেন ফুটবল খেলেন, ওয়াই ডু ইউ প্লে ফুটবল? আপনার খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি? আপনি শখের বসে খেলেন বা অন্য কোনো কারণে খেলেন? আপনার রিজনটাকে আপনার এখানে ইউজ করতে হবে, বসাতে হবে। আপনি বলতে পারেন যে আমি শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি, বা আমার শরীরটাকে ফিট রাখার জন্য ফুটবল খেলি। সো আই ক্যান সে দ্যাট টু ফিট মাই বডি, অথবা আপনি বলতে পারেন ফর ফিটিং মাই বডি, অথবা আপনি এখানে বলতে পারেন যে টু ডু, অর ইউ ক্যান সে দ্যাট ফর ডুইং। করতে, টু ডু মানে কি, করা, টু ডু মানে করতে, ডুইং, ফর ডুইং মানে করার জন্য, কি, PHYSICAL, ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম করার জন্য। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি বললাম? আমার সেন্টেন্স কিন্তু এই ফুটবল পর্যন্তই ছিল। তো এখান থেকে এক্সারসাইজ পর্যন্ত আনলাম একটা সিম্পল সেন্টেন্সকে। কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এতগুলো ইনফরমেশন কিভাবে আমি নিয়ে আসলাম? জাস্ট ভার্বকে কোশ্চেন করে, অ্যাডভার্বের ব্যবহার করে। এটা করতে হবে, প্র্যাকটিক্যালি ভাষা শিখতে হবে। তাহলে ভেরি পলাইটলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য ফিল্ড এটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন এটাকে একসঙ্গে বলছি অ্যাডভার্ব অফ টাইম। এরপরে যে টু ডু বা ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই হ্যাপেন, হোয়াই দিয়ে কোশ্চেন করলে এটা পাওয়া যায়। তো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এবার সে কিভাবে গাড়ি চালায় এইটাকে আপনি মেনশন করেন। আমি যদি বলি হি ড্রাইভস এ কার কেয়ারফুলি, সে সতর্কতার সাথে গাড়ি চালায়। সে কোথায় গাড়ি চালায়? অন বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। সে কখন গাড়ি চালায়? ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে কেন গাড়ি চালায়? টু আর্ন, or I can say that for earning money, for earning, ARNING, আর্নিং মানি, অর্থাৎ সে টাকা উপার্জন করার জন্য গাড়ি চালায়। তাহলে হি ড্রাইভস আ কার কেয়ারফুলি অন বিজি রোড ইন দ্য ইভিনিং টু আর্ন মানি। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, কতটুকু ছিল কার পর্যন্ত, সেখান থেকে এই যে ইনফরমেশন গুলো অ্যাড করলাম, কিভাবে করলাম? অ্যাডভার্ব দিয়ে, ভার্বকে কোশ্চেন করে, WH ওয়ার্ড দিয়ে। তো এই অ্যাডভার্ব কিন্তু একটা কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে, সেটা হচ্ছে আগে ম্যানার বসবে, অর্থাৎ আগে এই হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, তারপর প্লেস বসবে, হয়ার দিয়ে কোশ্চেন করতে হবে, তারপর টাইম বসবে, হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে, এবং তারপরে লাস্টে গিয়ে আমার রিজন বসবে, হয় দিয়ে কোশ্চেন করতে হবে। অর্থাৎ এখানে আমি আপনাদের একটা সাইড দেখালাম, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে কিভাবে আমরা লং করতে পারি, কিভাবে লম্বা করতে পারি, বড় করতে পারি। একটা সেন্টেন্স বা একটা বাক্যের ভিতরে কি করে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি, এক্সট্রা ইনফরমেশন কিভাবে আমরা অ্যাড করতে পারি, এই বিষয়টাকে আমাদের ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, এই বিষয়টাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? এই পর্যন্ত আমি যা বললাম বা যেটুকু দেখালাম, সেন্টেন্স কিভাবে বড় করতে পারি, ভার্বকে কোশ্চেন, ভার্বকে প্রশ্ন করতে, অ্যাডভার্ব। ওকে, জাস্ট এটা। এখন দেখেন, আরেকটা বিষয় বলি। এখন দেখেন, যেটা বলবো সেটা হচ্ছে আহ এটা তো আমি একটা সাইড দেখালাম যে সেন্টেন্স কিভাবে বড় হয়, বা একটা সেন্টেন্স বা একটা বাক্যের ভিতরে কিভাবে আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি, একটা সেন্টেন্সকে কিভাবে লং করতে পারি, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, বা এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখালাম। আহ বাট মেইন যে জায়গাটা, মেইন যে জিনিসটা, সেটা কি? অর্থাৎ আপনারা যে আমার কাছে ভর্তি হয়েছেন, ইংরেজিতে একটু কথা বলবেন, স্পিকিং করবেন, স্পোকেন ইংলিশ শিখবেন, ইংরেজিতে কথা বলা একটা হবি, একটা শখ, একটা স্বপ্ন, একটা ড্রিম, যা ইউড লাইক টু স্পিক ইন ইংলিশ। ইউ অল নো দ্যাট ইংলিশ ইজ আ ভেরি straight language, and if you have clear concept about this language, you will be able to get a good job in different kinds of international marketplaces, as well as you'll be able to go abroad, you'll be able to
do higher studies on science, technology, and medicine. I can say that, I mean, if you have clear concept, clear knowledge about this language, if you have proper skill about English language, you will establish yourself in a good position in your career, right? For that reason, you are learning English. You have come here, you have admitted in my course for developing your English skill. So how can you speak in English? Where do you face problem actually in the time of speaking? Do you know? Have you ever thought that where do you actually face the actual problem? The problem is in the position of verb. We have to know the clear concept about verb. দেখেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন যে স্পোকেন ইংলিশ জিনিসটা কি। আমি এগুলো কেটে দিই, আমি এগুলো কেটে দেই। আহ এগুলো রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড পাবেন, আপনারা সেখান থেকে দেখতে পারবেন, সবকিছু কভার করতে পারবেন। এখন দেখেন, আমি প্রথমে আপনাদের এই সেন্টেন্স গুলো লিখেছিলাম, এই সেন্টেন্স গুলো লিখে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইংলিশে আমরা একটা সাবজেক্ট বসাই, দেন ভার্ব, দেন অবজেক্ট, মানে সাবজেক্ট আর ভার্বটা পাশাপাশি বসাতে পারলে অবজেক্টের জায়গাটা অটোমেটিক্যালি চলে আসে, এই কথাটা আমি বলছিলাম। কিন্তু দেখেন, স্পোকেন ইংলিশটা হচ্ছে মূলত কি, আমরা পারি না কেন কথা বলতে, আমরা ইংলিশে কথা বলতে পারি না, এর মেইন রিজনটা হচ্ছে ইংরেজিতে যখন আপনি কনভারসেশন করবেন, অর্থাৎ একজন মানুষের সঙ্গে যখন একজন মানুষ কথা বলে, স্পিকিং করে, কনভারসেশন করে, তখন আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। এই সময় বা কালের পরিবর্তন আমরা বাংলায় করতে পারি, বাট ইংলিশে ইনস্ট্যান্টলি করতে পারি না। কেন পারি না? এটা করার জন্য আমরা টেন্স শিখি। টেন্স টেন্স শিখি না আমরা? টেন্স কেন শিখি? টেন্স মানে কি? টাইম বা সময়। এক এক ধরনের কথা যখন আমি ইংলিশে বলবো বা লিখবো, তখন আমার এক এক ধরনের টাইমের ব্যবহার করতে হয়। এই টাইমের ব্যবহার বলতে বিভিন্ন স্ট্রাকচার আমরা পড়ে থাকি বা শিখিয়ে থাকি। অর্থাৎ টেন্স হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার। আমার কথাগুলো একটু শুনেন, ইংলিশে টোটাল তিন প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই প্রতিটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। অর্থাৎ আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে 12 ভাবে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি টেন্স জানা থাকে। মানে টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি জানেন? টেন্সের স্ট্রাকচার গুলো মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম হয়। বিষয়টা মূলত কি, দেখেন এইখানে যে বাক্যগুলো লিখছে, এই বাক্যগুলোতে সাবজেক্টের পরেই ভার্ব আছে, এবং এই যে ভার্ব, এই ভার্ব গুলো কিন্তু সবই প্রেজেন্ট ফর্মে লেখা। এই প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম আছে। তো যখন সাবজেক্টের পর একটা ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, তখন সেই সেন্টেন্সের টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ আহ যার ডেফিনেশন হচ্ছে কোনো একটা কাজ কেউ প্রতিদিন করে, অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে, রেগুলার লাইফে ঘটে থাকে, ডে টু ডে লাইফে কেউ করে থাকে, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। যে আই ইট রাইস, আমি ভাত খাই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়, সে ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। অর্থাৎ কেউ অ্যাজ ইউজুয়াল কোনো একটা কাজ করে থাকে, রেগুলার ওয়েতে করে থাকে, প্রতিদিন করে থাকে, এইটাকে আমরা বলি বা এটাকে আমরা বলবো কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন একটা বিষয় একটু ভালোভাবে বুঝবেন, একটা বিষয় একটু মনোযোগের সাথে নেওয়ার বা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, এই প্রতিটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। আমাদের যে গ্রামার বইগুলো আছে বা আমাদের সাবকন্টিনেন্টের গ্রামার বইগুলোতে মূলত ভার্বের 3টা ফর্ম দেওয়া থাকে। বা টোটাল একটা সেন্টেন্সে ভার্বের ফর্ম 5টা, এবং সেটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে সেটা আমি পরে বলবো। বাট ভার্বের ফর্মগুলো সম্পর্কে আমাদের অনেকের কোনো কনসেপ্ট থাকে না, ধারণা থাকে না। এটা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। কারণ এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন মনে করেন, আমি এটা আপনাদের ফ্রি ক্লাসেও দেখিয়েছিলাম, আমি এখানেও দেখিয়ে দিচ্ছি একবার, কারণ আমার ফ্রি ক্লাসে তো আর সবাই সবগুলো ক্লাস করতে পারেনি বা সিলেট না। পেইড কোর্স যেহেতু শুরু থেকে প্রথম থেকেই নিচ্ছি, তো আমাকে এগুলো একটু দেখাতে হবে। মনে করেন এ এবং বি, দুইজন ব্যক্তি, দুইজন পার্সনের ভিতর একটা স্যাম্পল কনভারসেশন হচ্ছে। তো আমি কি বলছিলাম, আপনাদের মনে মনে থাকার কথা যারা করেছিলেন, এ বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? সেন্টেন্সটার ইংলিশ কি হতে পারে? এ বি কে একটা কথা বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো, অর্থাৎ হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, ওয়াইএটিএন, রাইস অ্যাট নাইট, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। অর্থাৎ তুমি কি রাতে খেয়েছো, রাতে খাবার খেয়েছো, রাতে ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এবার বি বলছে, দেখেন বি কি বলছে,
কথাটা বোঝার চেষ্টা করেন। বি বলছে যে আমি এখনো খাইনি, অর্থাৎ আই হ্যাভ নট ইটেন রাইস অ্যাট নাইট। আমি এখনো রাতে ভাত খাইনি। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে বি। নেগেটিভ সেন্টেন্স করলো, হ্যাভ ইউ ইটেন রাইস, এটা কোন টেন্স? যারা টেন্স বোঝেন, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। এবার বি এ কে আবার আরেকটা কথা বলছে। বি এ কে আরেকটা কথা বলছে যে আপনি কি এখন ভাত খাচ্ছেন, মানে আপনি কি এখন ভাত খাইতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও, কে বলছে? বি এ কে বলছে। আর ইউ ইটিং রাইস নাও, এ বলছে হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট। বি বলছে আই হ্যাভ নট ইটেন রাইস এট নাইট, আর ইউ ইটিং রাইস নাও। এ বলছে যে আমি তো সকালে খেয়েছিলাম, আমি এখন আর খাবো না। আই এট রাইস ইন দা মর্নিং, আই উইল নট ইট নাও। আই এট রাইস, আমি খেয়েছিলাম ভাত, ইন দ্য মর্নিং সকালে, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও। তো এই যে এ এবং বি, দুইজন ব্যক্তি যে একটা কথা বললো, দুইজন ব্যক্তির ভিতরে যে একটা কথোপকথন বা কনভারসেশন হলো, এই কনভারসেশনে প্রতিটা বাক্যে প্রতিটা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা কি? ইট। এই ইট মানে কি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। কিন্তু দেখেন এই খাওয়া কথাটাকে মেনশন করতে গিয়ে আমি কোথাও লিখছি ই এ টি ই এন, ইটেন, কোথাও লিখছি ই এ টি আই এন জি, ইটিং, কোথাও লিখছি এ টি ই, এট, আবার কোথাও লিখছি উইল ইট বা এই যে উইল নট ইট। অর্থাৎ এই যে ইটেন, ইটিং, এট, উইল নট ইট, এই যে ফর্মগুলো আমি লিখলাম, ইট ভার্বের এগুলো ফর্ম। এই ফর্মগুলো আমি বাংলায় যখন ভাবতেছি একটা কথা, তখন ইংলিশে যখন সেটাকে কনভার্ট করতে যাচ্ছি, ইনস্ট্যান্টলি এই ফর্মগুলোকে আমি পুট করতে পারতেছি না আমার অ্যাকচুয়াল টাইম অনুযায়ী। এবং সেটা না পারার কারণেই আমি ইংলিশে কথা বলতে পারি না। স্পোকেন ইংলিশের ব্যারিয়ার বা বাধাটা মূলত, স্পোকেন ইংলিশের ব্যারিয়ার বা বাধাটা মূলত এই জায়গাটাতে। এই কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। সেটা কি বললাম আবারও বোঝেন। হোয়েন ইউ আর গোয়িং টু মেক আ কনভারসেশন উইথ সামন, হোয়েন ইউ উইল communicate with others people or foreigner, you cannot speak in an unstable position. You have to change your thought, you have to change your sense, you have to change your time. So how can you change your thought, sense, or time? You can change it by changing the formation or conjugation of verb according to different kinds of structure of tense. অর্থাৎ টেন্সের স্ট্রাকচার মেনটেন করে, ভার্বের ফর্মের পরিবর্তন করে বা চেঞ্জ করে একটা কথার সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। এই সময় বা কালের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, এই পরিবর্তনটা আমাদের ভালোভাবে নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যেমন ইট, এটা প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব, এর পাস্ট ফর্ম এ টি ই এ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ই এ টি ই এন, ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ই এ টি আই এন জি, ইটিং, এর থার্ড পারসন ফর্ম ই এ টি এস, ইটস। তো আমাদের যে গতানুগতিক গ্রামার বইগুলো আছে, সেখানে তিনটা ফর্ম থাকে, কারণ লাস্টের যে দুইটা ফর্ম এগুলো টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা মনে করা হয়। বাট এই ফর্ম দুটোরও প্রয়োজন আছে বা দরকার আছে। কেন দরকার সেটা আমি পরের ক্লাসে আমি বলবো, নেক্সট ক্লাসগুলোতে। এখন আমি কি বলছি আমার কথাটা বোঝেন। আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি ইংলিশে কথা বলতে পারেন না কেন, এই যে স্পোকেন ইংলিশে, স্পোকেন ইংলিশের যে জড়তা, যে ভয়, কোন জায়গায় মূলত আমি কেন পারি না, এর মেইন রিজন হচ্ছে আমি যখন ইংলিশে কারোর সঙ্গে কথা বলবো, কমিউনিকেট করব, কনভারসেশন করব, তখন আমি কিন্তু একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে বলতে পারি না, বিভিন্ন ওয়েতে কথা বলতে হয়। আপনি কি ভাত খেয়েছেন? না আমি খাইনি। আপনি কি এখন ফুটবল খেলছেন? না আমি ফুটবল খেলিনি, আমি একটু পরে খেলতে যাব। সে তো দেখতেছি সকাল থেকেই ফুটবল খেলতেছে। অর্থাৎ এই যে প্লে মানে খেলা, এই খেলাটাকে আমি কতগুলো ওয়েতে, কত ভাবে, কত সেন্সে ইনস্ট্যান্টলি নিজের মুখের উপর আনতে পারি। এটা যে যত দ্রুত পারবেন সে তত দ্রুত ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন, গ্রামাটিক্যাল মিস্টেকস এর স্পিকিং করতে পারবেন। অর্থাৎ আমি খেলি, খেলেছিলাম, খেলবো, খেলিতেছি, খেলতেছি, খেলতে থাকবো, খেলতেছিলাম, এই কথাগুলো আপনার ইংলিশে ইনস্ট্যান্টলি সঠিক টাইম মেনটেন করে ভার্বের ফর্মটাকে পুট করতে হবে, ইউজ করতে হবে, তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। তো এইটা তখনই সম্ভব হয় যখন আমরা টেন্সটা ভালোভাবে জানি। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা। 12টা স্ট্রাকচার মানে 12 ধরনের ভার্বের ফর্ম সেখানে বসে থাকে। অর্থাৎ একটা পার্টিকুলার কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারি বা বলতে পারি, যদি টেন্স জানা থাকে। মনে করেন আমি এরকম একটা বাক্য তৈরি করলাম যে হি ড্রাইভস
আখার, এই সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। আমি যদি আপনাকে বলি সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো এটার ইংলিশ কি? অনেকেই পারে না, অনেকে বলে ওয়াজ ড্রাইভ, ডিড ড্রাইভ, এইসব বলে। বাট এই ওয়াজ, ডিড এগুলো কিন্তু পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হয় না। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট। অর্থাৎ যে ড্রাইভ মানে চালানো, এই ড্রাইভের পাস্ট ফর্মটা কি এইটা আপনাকে জানতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা বসে, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভে ডিড, ডিড এর ব্যবহার হয়। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। এখন আমি যদি আপনাকে বলি সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংলিশ কি? এখন অনেকেই টেন্স জানে, টেন্স কিন্তু সবাই শেখে, কিন্তু ভার্বের ফর্ম সম্পর্কে সবার ধারণা থাকে না। থাকে 20টা 25টা 50টা বা শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম না জানার কারণে, বাংলা অর্থ না জানার কারণে আমরা ইংলিশে টেন্স জানা সত্ত্বেও সেই কথাটাকে ইংলিশে নিতে পারি না, ইংলিশে লিখতে পারি না, আমরা স্পিকিং করতে পারি না, কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় আমরা প্রবলেম ফেস করি। অর্থাৎ যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, সে একটা গ্লাস ভেঙেছিল, এই কথাটার ইংলিশ কি? আপনি বাংলা দেখে বুঝতে পারছেন ভেঙেছিল, ল বা লাম আছে, ল লাম থাকলে পাস্ট টেন্স হয়, তাহলে সে একটা গ্লাস ভেঙেছিল, ইংলিশটা কি হবে? এখন পাস্ট টেন্স আপনি বুঝতে পারছেন, স্ট্রাকচারও এরকম, সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট কি? সে। গ্লাস ইংরেজি তো গ্লাস, এবার ভাঙা ইংরেজি কি? ভাঙা ইংরেজি ব্রেক। অর্থাৎ আগে আপনার এই ভার্বের ওয়ার্ড মিনিংটা জানতে হবে। এখন এই ব্রেকের আবার পাস্ট ফর্মটা কি আমার সেইটা জানতে হবে। সেটা যদি না জানেন, ওই কথাটাকে কি আপনি ইংলিশে বলতে পারবেন? তো আপনাকে আগে এটা জানতে হবে যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, তারপরেই তো আপনি বলতে পারবেন যে হি ব্রোক আ গ্লাস, যার মানে সে একটা গ্লাস ভেঙেছিল। আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস, তো এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই যে ব্রেক ভার্বের যে ফর্ম, এই ফর্ম সম্পর্কে আমার কনসেপ্ট থাকা লাগবে, রাখা লাগবে। এটা যদি না রাখতে পারি, এটা যদি আগে না শিখতে পারি, অর্থাৎ টেন্স শিখে কোনো লাভ হবে না। কারণ টেন্স আগে না, আগে ভার্বের ফর্ম। কেন? কারণ টেন্স মূলত কি, টেন্সের স্ট্রাকচার মূলত কি? টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে, অর্থাৎ এখানে অক্সিলারি এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়, পরিবর্তন হয় সেন্টেন্সের কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। অর্থাৎ হি ড্রাইভস এ কার মানে সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, দেখেন সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। আমার পরিবর্তনটা মূলত কোথায় হয়? আমি যদি বলি হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ এ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি, গাড়ি চালাবে। উইল ড্রাইভ এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। আমি যদি বলি যে হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং, উইল বি প্লাস ভার্বের সঙ্গে হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। অর্থাৎ সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। আমি কি করতেছি? আমি হচ্ছে এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে কতগুলো ওয়েতে, কত ভাবে, কত টাইমে বলা যায় বা নেওয়া যায়, সেটা লেখার বা বলার চেষ্টা করতেছি। তাহলে হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। তাহলে এরপর আমি যদি বলি যে হি হ্যাজ ড্রিভেন এ কার, হ্যাজ ড্রিভেন এ কার, বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হ্যাড ড্রিভেন, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, উইল হ্যাভ প্লাস ভি থ্রি, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, ভবিষ্যতে একটা সার্টেন টাইমের মধ্যে একটা কাজ হয়ে থাকবে। তো এই কিন্তু আমার 9টা সেন্টেন্স লেখা হয়ে গেছে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। অর্থাৎ ড্রাইভ কথাটাকে অলরেডি 9 ভাবে বলা হয়ে গেছে, আর 3টা থাকে মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো, ওটা লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মানে হ্যাজ বিন ড্রাইভিং, হ্যাড বিন ড্রাইভিং, উইল হ্যাভ বিন ড্রাইভিং, এরকম আসে। তো সেটা আমি আর লিখলাম না। এখন দেখেন, এই যে মানে ড্রাইভ মানে চালানো, আমি কি বলছি, যদি আমি টেন্স জানি তাহলে চালানো কথাটাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12টা টাইমে, 12 দিকে নিতে পারবো বা বলতে পারবো, যেটা আমার দরকার মনের ভাব প্রকাশের জন্য। এই জিনিসটাই আমরা প্র্যাকটিক্যালি যখন কারোর সঙ্গে স্পিকিং করি, কনভারসেশন করি, কমিউনিকেশন করি, ভার্বের এই ফর্মটাকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না, নিতে পারি না বলেই ইংলিশে আমরা কথা বলতে পারি না। এখন যে বিষয়টা মেইনলি আসবে সেটা হচ্ছে শুধুমাত্র টেন্স দিয়ে আবার মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা থটটাকে ক্লিয়ারলি প্রকাশ করতে গেলে এই টেন্সের সঙ্গে, টেন্সের পাশাপাশি আমার মূলত মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়, যারা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। মডাল ভার্ব মেইনলি এক্সপ্রেসেস পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে,
might, shall, should, will, would, need to, dare to, have to, has to, had to, am to, is to, are to, am, is, are, was, are, supposed to, going to, এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনার যদি একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, ভালো একটা নলেজ আপনি যদি এই ভার্ব গুলো সম্পর্কে গ্যাদার করতে পারেন বা নিতে পারেন, তাহলে কি হবে, তাহলে আপনি 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 18 দিকে, 18টা ওয়েতে, 18 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। আর মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটা অলওয়েজ রুট ফর্ম বা বেস ফর্মে হয়। অর্থাৎ টেন্সের স্ট্রাকচারে যেমন মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়, এক একটা টেন্স এক এক ধরনের ভার্ব বসে। আমার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ভার্বের সাথে ইডি, আইএনজি, এস, ইএস, কিন্তু মরাল যেটাই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ রুট ফর্মে থাকে। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, এর বাংলা অর্থ কি, সে একটা গাড়ি চালাতে পারে। এখানে আপনি যদি বলেন হি কুড ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ আ কার, হি ইজ টু ড্রাইভ আ কার, এটাকে বলে সেমি মডাল, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। অ্যাম, ইজ, আর ওয়াজ, আর সাপোজ টু, যেমন হি ইজ, এস ইউ পি পি ও এস, ইজ সাপোজ টু, ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। ইজ সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, বা আপনি যদি বলেন যে হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। তো সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার, আর মেইন ভার্ব কিন্তু এই ড্রাইভ। এই ড্রাইভ মানে চালানো। আমি কি করতেছি, কিসের চেষ্টা করতেছি, এই চালানো কথাটাকে কত ভাবে, কতগুলো ওয়েতে, কত দিকে নিতে পারি বা বলতে পারি। তাহলে আমার ইংলিশে মেইনলি টেন্সের স্ট্রাকচার আছে 12টা, আর 18টার মতো মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার দ্বারাই। 30টা স্ট্রাকচার মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে 30 দিকে, 30টা ওয়েতে, 30টা টাইমে, 30 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। আর এটা যদি আপনি পারেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলে, যে কোনো কথা বাংলায় ভাবলে, সেটাকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন, ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এর বাইরে আর কোনো কিছুই নেই। ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, খুবই ইজি, খুবই সিম্পল, বাট আমরা এর আগাগোড়া বুঝি না। অ্যাকচুয়াল জিনিসটা, অথেন্টিক জিনিসটা আমরা বুঝি না, কোথায় কি আছে এটা আমরা জানি না বলেই আমরা এটা ভয় পাই অনেক, অনেক কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়, বাট আসলে এটা কিছুই না। কিন্তু আমরা নিজেরা এটাকে মানে অনেক কমপ্লেক্সিটি করে ফেলি। আমি আবারও বলছি, আমি দুইটা পার্ট আপনাদের এখানে দেখিয়েছি, দুইটা বিষয়। একটা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স টেনে লম্বা করতে হয়, কিভাবে বড় হয়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন কিভাবে আসে। আরেকটা বিষয় আমি কি দেখালাম, যে একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে ঘোরাতে হয়, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন, সেন্টেন্স ঘোরে কিভাবে। এই দুইটা সাইড যদি আপনার মনে থাকে, যদি আপনি ব্রেনে রাখতে পারেন, আপনি ইংলিশ এক্সপার্ট হবেন। এইগুলোকেই প্র্যাকটিক্যালি স্পিকিং বা রাইটিং এ অ্যাপ্লাই করতে হয়। এই ছাড়া আর কিছু না, যেটা আমি আপনাদেরকে শেখাবো। তাহলে আমি কি কি বললাম, আমি আপনাদেরকে আজকের এই ক্লাস শেষে পাঠিয়ে দিব। আমরা একবারে সবকিছু করতে যাব না, যেহেতু পেইড কোর্স করছেন, এখানে আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের সঙ্গে আমার একটা ওয়েল রিলেশন, ওয়েল কমিউনিকেশন সবকিছু তৈরি হবে। আমি ভালোভাবে আমার জায়গা থেকে বোঝাবো। আমি এতটুকু বলবো যে যতটুকু শেখাবো, যতটুকু আপনারা যতটুকু সময় এখানে দিবেন বা থাকবেন, ততটুকু যেন নিতে পারেন। আমি পড়ায় চলে গেলাম, আপনি কিছু শিখতে পারলেন না, তাহলে তো হবে না। এক এক গাদা জিনিস পড়িয়ে দিলাম, ওরকম করলে হবে না। কারণ আপনারা জানেন আমার এনার্জি কতটা বা কতটা টাইম নিয়ে আমি পড়াতে পারি। কিন্তু আমি এই পেইড কোর্সে অতগুলো বিষয় একসঙ্গে, অনেক বিষয় পড়াতে চাচ্ছি না। এটা করলে হবে কি, আপনাদের বুঝতে কষ্ট হবে, অসুবিধা হবে। আমি যতটুকু বোঝাবো ততটুকু যেন নিতে পারেন, সেভাবেই আমরা এগোবো। তো 1 নম্বর পয়েন্ট বলছি, ভার্বের ফর্ম জানতে হবে, কনজুগেশন অফ ভার্ব বা ফরমেশন অফ ভার্ব। হ্যাঁ, ফরমেশন অফ ভার্ব, এটা আমাদের জানতে হবে। এটা আমি আজকের ক্লাসে পাঠিয়ে দিব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি কি বলছি, যে ইংলিশে এক্সপার্ট হতে গেলে, ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে গেলে বা কথা বলতে গেলে, আমার আমার যেটা লাগবে সেটা হচ্ছে, আবার বলি, আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে, জাস্ট ওয়েট আ মিনিট, পয়েন্ট নম্বর 1, আমার ফরমেশন অফ ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। ভার্বের ফর্ম আমাকে ভালোভাবে জানতে হবে। এরপর কি বলছি, যে 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, আমাকে মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্সের সঠিক ব্যবহার। তো টেন্সটা কিন্তু মূলত ভার্বের ফর্মের মাধ্যমেই হয়ে থাকে। এক এক টেন্সে এক এক ভার্বের ফর্ম বসে সেন্টেন্সের নামকরণ হয়।
3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বলছি যে শুধুমাত্র টেন্স শিখে মনের সম্পূর্ণ ভাব আমরা প্রকাশ করতে পারি না। মনের এই হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করতে গেলে আমার টেন্সের সঙ্গে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। এটার ব্যবহার যদি আমরা ভালোভাবে শিখতে পারি, যে কোনো কিছু বাংলায় বললে, যে কোনো কথা বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এর সাথে আরেকটা জিনিস শেখা লাগে, সেটা হচ্ছে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার। কারণ এই প্যাসিভ হচ্ছে এই টেন্স মডাল সেমি মডেলের একটা রিভার্স স্ট্রাকচার, যেটা আমি এখনো করাইনি আপনাদের, বাট এই প্যাসিভ ভয়েসটা আমি করাবো, এটা শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এই যে 4টা পয়েন্ট আমি লিখলাম না, এই 4টা পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, ভালো ধারণা থাকে, তাহলে আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন, কথা বলতে পারবেন। ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 100টা 150টা স্ট্রাকচার, নাথিং, কোনো কিছুই লাগে না যদি আপনি অরিজিন জায়গাটা বোঝেন। কি বললাম? টেন্স মডাল সেমি মডাল এটা জানতে হবে, ভার্বের ফর্মটা জানতে হবে, এই ছাড়া আর কিছু না। এবং এই যে সেন্টেন্স গুলো করলাম, সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ করবো, ইন্ট্রোগেটিভ করবো, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবো, WH ওয়ার্ড অ্যাড করবো, অনেক ডিটেলস, অনেক ভেঙে ভেঙে আমরা শিখবো। বাট এই যে জিনিসগুলো দেখালাম, আই মিন হাউ ক্যান উই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, ফ্রম হোয়ার উইল উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, এই যে কথাটা আমি বললাম, কথাগুলো বিষয়গুলো আমি দেখালাম, নেক্সট ক্লাসগুলো থেকে এই বিষয়গুলোর উপরেই আমি কাজ করব। আপনারাও কোঅপারেট করে ক্লাসগুলো করবেন আশা করি। আমি প্রোনাউন্সিয়েশন দেখাতে চেয়েছিলাম, বাট অনেক রাত হয়ে গেছে এখন, আমি ওটা, মানে ওটা অনেক বড় একটা পার্ট, নেক্সট ক্লাসে আমি ওটা আলোচনা করব আপনাদের ডিটেলসে। তো ক্লাস শেষে আমি আপনাদের ভার্বের ফর্ম পাঠিয়ে দিব, এই রেকর্ডটা পাঠিয়ে দিব, এবং আমি কনভারসেশনে একটা গ্রুপ ওপেন করে দিব, সেটাতে আপনারা থাকবেন। আরেকটা কথা আমি বলে রাখি, যারা ফ্রি ক্লাসগুলো করেননি আমার, যদি সময় পান, যদি পারেন, ফ্রি ক্লাসগুলো করবেন, মানে করে আসবেন এখান থেকে, ওগুলো অনেক ইফেক্টিভ, অনেক ইম্পর্টেন্ট ছিল। আর এই পেইড কোর্স আপনারা আরো ওয়েল এনভায়রনমেন্টে অনেক ভালোভাবে করতে পারবেন, জাস্ট একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। কেবল তো শুরু করলাম, আমার একা হাতে সবকিছু ম্যানেজ করতে গোছাতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরে আমি আস্তে আস্তে সবকিছু কভার করে ফেলবো। তো আমার কথা কি সবাই বুঝতে পারছেন? বা আজকে যতটুকু দেখালাম, শিখতে পারছেন কিছু, নিতে পারছেন আমি কি কি বললাম? হ্যাঁ, স্যার বইটা পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি এটা পাঠিয়ে দেবো, বাট আজকে যেটা শেখালাম, আমাকে কারেকশন। আমি আবারও বলছি, প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি যে বিষয়গুলো আজকে দেখালাম, আপনাকে শিখতে পারছেন কিছু, বুঝতে পারছেন, শুধু এতটুকু বলো। জি স্যার। ওকে, একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এবার কার